আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছেন সৌরভ মজুমদার। সৌরভ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ এই ঘটনাটা শেয়ার করার জন্য। সত্যি বলতে কি, এই ঘটনাটা শুনে আমার কিন্তু ভীষণই ভয় লেগেছে। আমি এই ঘটনাটা বলবো ঠিক সৌরভ বাবু যেমনভাবে আমাকে বলেছেন ঠিক সেরকম ভাবে। তাহলে শুরু করছি আজকের ঘটনা। আমার নাম সৌরভ মজুমদার। পেশায় আমি একজন ব্যাংকের কর্মী হলেও আমার নেশা কিন্তু ফটোগ্রাফি করা। প্রায় 20-21 বছর বয়স থেকেই ফটোগ্রাফিটা আমার প্যাশন হয়ে গেছে। বিভিন্ন ফটোগ্রাফি এক্সিবিশনে আমার তোলা ছবি দেখা গেছে কয়েকবার। এখন আমি যে ঘটনাটা বলবো সেটা আমার এত বছরের জীবনে একটা ভয়ঙ্কর কালো স্মৃতি হয়ে আছে, আর জীবনের শেষ দিন অবধি থাকবে। যে ঘটনাটার কথা বলছি সেটা 2015-র ঘটনা। অফিসে সপ্তাহখানেকে ছুটি নিয়ে শ্রী আর ছেলে মেয়েকে নিয়ে গেলাম গ্যাংটকে বেড়াতে। ছুটি কাটানো ছাড়া আমার উদ্দেশ্য ছিল ভালো কিছু ছবি তোলা, তাই ক্যামেরাও আমার সঙ্গী হলো। গ্যাংটকে পৌঁছানোর পরে দিনগুলো বেশ মজা করেই কেটে যাচ্ছিল। তৃতীয় দিনে আমাদের গ্যাংটক থেকে লাচুং যাবার কথা। গ্যাংটক থেকে লাচুং প্রায় 110 কিলোমিটার মতো দূরত্ব। খুব লম্বা জার্নি, তাই সকাল সকাল আমরা গ্যাংটকে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় আমরা ইউমথং ভ্যালি, 7 সিস্টার্স ওয়াটারফলস ইত্যাদি আরও কিছু জায়গা ঘুরে দেখলাম। অসাধারণ প্রাকৃতিক শোভা চারিদিকে। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে যদি কোনো অগভীর জঙ্গল মতো জায়গায় ভেতরে ঢুকে ছবি তুলতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, অনেক ঘোরাঘুরির পর সবাই খুব ক্লান্ত হয়ে পড়ল। খুব খিদেও পেয়েছিল, তাই ড্রাইভারকে বললাম একটা ভালো জায়গা দেখে, যেখানে খাবারের দোকান পাবো এরকম একটা জায়গা দেখে দাঁড় করাতে। এদিকে বিকেল প্রায় হয়েই এসেছে। ড্রাইভার যেখানে গাড়ি দাঁড় করালো সেখানে বেশ কিছু দোকান ও কিছু খাবারের দোকানও আছে। মনে মনে ভাবলাম এখানে একবার ট্রাই করব, যদি ভালো কিছু লোকেশন পেয়ে যাই ছবি তোলার জন্য। চটপট একটু খেয়ে স্ত্রীকে বললাম, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করো, আমি একটু আশপাশটা ঘুরে দেখি। স্ত্রী মনে করিয়ে দিল, বেশি দেরি করো না কিন্তু, পাহাড়ে কিন্তু তাড়াতাড়ি সন্ধে নামে। ওখান থেকে মিনিট 10-12 সামনের দিকে হাঁটলাম। বেশ কিছুটা হাঁটার পর দেখলাম একটা জায়গায় জঙ্গলটা বেশ হালকা। দেখে মনে হলো এখান থেকে ভেতরে ঢোকা যাবে। আর দেরি না করে জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। বুঝতে পারলাম জায়গাটা একটু ঢালু। একটু এগোতেই বোঝা গেল এখানে ভালো ছবি তোলার মতো কিছু রসদ হয়তো পেয়ে যাব। এগোতে থাকলাম। জঙ্গলটা যেহেতু গভীর নয়, তাই জীবজন্তুর ভয় খুব একটা নেই। যত এগোতে লাগলাম আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে একটা আনন্দ আর উত্তেজনা মেশানো অনুভূতি হচ্ছে। অসম্ভব সুন্দর দৃশ্য। মোটা মোটা গাছের গুঁড়ি আকাশের মেঘগুলো ছুটছে, আর তার সাথে বন্য পোকামাকড়ের অদ্ভুত এক সমবেত সঙ্গীত আর জঙ্গলি গন্ধ। আস্তে আস্তে কেমন যেন মোহিত হয়ে গেলাম। ভুলে গেলাম যে তাড়াতাড়ি গাড়ির কাছে ফিরতে হবে আমাকে। যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে আরো এগোই। অদ্ভুত সেই অনুভূতিটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না আপনাকে। এদিকে বুঝতে পারলাম যে আমাকে আর কিছুক্ষণের মধ্যেই ফিরে যেতে হবে। আরো কিছু ছবি তুলে ফেললাম। আর একটু এগোতে দেখি সামনে একটা ছোট টিলা, আর তাতে সিঁড়ির ধাপ করা। খুব অবাক হলাম, এরকম একটা জায়গায় সিঁড়ি করা কেন? কৌতূহল দমন করতে পারলাম না, কিন্তু এখন ভাবি সেখান থেকে ফিরে আসলেই বোধহয় অমন বিপদে আমি আর পড়তাম না। সিঁড়ি দিয়ে উঠবো বলে যেই মাত্র পা রেখেছি মনে হলো একটা ইলেকট্রিক শক লাগলো শরীরে। মাথাটা ঝিমঝিম করতে লাগলো আর সারা শরীর অবশ হয়ে আসলো। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মনে হলো আমার মাথা আমার শরীরকে কন্ট্রোল করছে না। মনে হচ্ছে কেউ বা কিছু যেন টেনে নিয়ে যাচ্ছে আমাকে।
থামতে চাইলেও থামতে পারলাম না। সিঁড়ি পেরিয়ে টিলার উপরে উঠে দেখি একটা কাঠের ভাঙাচোরা বাড়ি। বাড়িটা অনেক পুরনো দেখে বোঝা যাচ্ছে। বাড়ির চালের কাঠ অনেকটা ভাঙা, এক জায়গায় দেয়ালের কয়েকটা কাঠ বেশ কিছুটা বেরিয়ে এসেছে। আমি গিয়ে দাঁড়ালাম দরজার সামনে। 1-2 মিনিট পর মনে হলো কেউ যেন অপেক্ষা করছে আমার জন্য এ বাড়িতে। এক্ষুনি দরজা খুলে টেনে নেবে আমাকে ভেতরে। হঠাৎ যেন আমার অন্তরাত্মা আমায় বলল, পালা সৌরভ পালা, আর দাঁড়ালে প্রাণ নিয়ে ফিরতে পারবি না। আমার গলায় একটা সাঁই বাবার লকেট থাকে সব সময়। আমি ভীষণ সাঁই বাবার ভক্ত। মনে মনে সাঁই বাবাকে স্মরণ করে কোনো রকমে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে প্রাণপণ দৌড় শুরু করলাম। সেই রকম দৌড় আমি সারা জীবনেও কখনো দৌড়াইনি। ওই কয়েক মিনিটে বুঝেছিলাম প্রাণের ভয় কি সাংঘাতিক জিনিস। দৌড়ে এসে যখন গাড়ির সামনে এসে উপস্থিত হলাম, তখন মনে হলো উত্তেজনায় অজ্ঞান হয়ে যাব আমি। গাড়ি চলতে চলতে যেটা কোনো দিনই হয়নি, সেটা হলো সেদিন। আমি গাড়িতে ঘুমিয়ে পড়লাম। হোটেলে পৌঁছে 1 কাপ কফি খেয়ে একটু ভালো বোধ করলাম, তবে ফিল করলাম যে অল্প জ্বর আছে। রাতে রেস্টুরেন্টে ডিনার করতে গিয়ে দেখি পার্সটা রুমে ফেলে এসেছি। রুমের সামনে গিয়ে কি হলে চাবি দিয়ে খুলতে যাব, শুনতে পেলাম কোথা থেকে একটা গুনগুন করে গান করার শব্দ ভেসে আসছে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তারপর কি মনে হতে আমাদের রুমের বন্ধ দরজায় কান রাখলাম। বুঝতে পারলাম গুনগুন করে গানের আওয়াজটা আমাদের ঘরের ভেতর থেকে আসছে। তবে আওয়াজটা কোনো মেয়ের কণ্ঠস্বর নয়, ছেলের কণ্ঠস্বর। আমি খুব চমকে গিয়ে দরজাটা খুলেই সব লাইটগুলো জ্বালিয়ে দিলাম। না, কেউ কোথাও নেই। এত ভুল শুনলাম আমি। মনে মনে বললাম আমি আসলে খুব বেশি স্ট্রেসড আজ। তখনকার ভয়টার জন্য বোধহয় ভুলভাল শুনছি। আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কাল আবার বেরোতে হবে সকালে। আমাদের রুমটা বেশ বড় ছিল, 4 জন থাকবো বলে বেশ বড় রুম নিয়েছিলাম। আমাদের রুমে 2টো বেড ছিল। একটা বেডে আমি আর আমার ছোট মেয়ে শুলাম, আর আমার ছেলে শুলো তার মার সাথে আরেকটা বেডে। ক্লান্ত ছিলাম বলে তাড়াতাড়ি ঘুম চলে এলো। আচমকাই মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। আমার বরাবরই ডান দিক পিঠে শোয়ার অভ্যেস। ঘুমটা ভাঙার 2 মিনিটের মধ্যে কেমন যেন ভয় ভয় করতে লাগলো। সোজা হয়ে শুতেও ভয় লাগলো। কেন জানি না মনে হলো আমি আর আমার মেয়ে ছাড়া বিছানায় আরও কেউ শুয়ে আছে। মনে সাহস এনে সোজা হয়ে শুলাম। সোজা হয়ে শুতেই ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করলাম। মেয়ে ঠিক করে শুয়ে আছে কিনা দেখার জন্য বাঁদিকে মাথাটা ঘোরাতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমি আর আমার মেয়ের মাঝখানে আরেকটা শরীর, স্পষ্ট নয়, আবছা আবছা। তবে এটা বোঝা গেল যে শরীরটা বেশ লম্বা চওড়া। আঁতকে উঠে চিৎকার জুড়ে দিলাম। আমার স্ত্রী লাফিয়ে উঠে পড়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল। দেখলাম ঘরে সব কিছু ঠিক আছে। আমাদের বিছানায় শুধু আমি আর আমার মেয়ে। আমার স্ত্রী বেশ উদ্বিগ্ন হয়ে উঠল আমার জন্য। বলল, কি হচ্ছে বলো তো এগুলো? তখন বললে ভয় পেয়েছো, আবার বলছো কাকে দেখেছো। আচ্ছা, এই হোটেলে ভূত নেই তো? ওই রাতটা কাটিয়ে পরের দিন বেডটি দিতে আসা হোটেল বয়কে জিজ্ঞেস করলাম, সত্যি করে বলো তো, এই ঘরে কি ভূত আছে নাকি? হোটেল বয় খুব অবাক হয়ে বলল, স্যার, আমি 5 বছর ধরে এখানে কাজ করছি। আপনাদের আসার আগেও এই রুম বুকড ছিল, আপনাদের চলে যাওয়ার পরেও বুকড আছে। কখনো তো এই রকম কেউ কোনো কমপ্লেন করেনি। ছেলেটার কথা শুনে মনের অস্থিরতা কমার বদলে আরো বেড়ে গেল। তাও তো আমি যে এ ঘরে কোনো পুরুষ কণ্ঠের গান শুনেছি সেটা আমার স্ত্রীকে তখনও জানাইনি। ভাবতে লাগলাম, তাহলে কি জঙ্গলে ভয় পাওয়ার সাথে এগুলো রিলেটেড?
মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কোনো দিনও কোনো অচেনা জায়গায় একা গিয়ে ছবি তুলব না। যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। কিন্তু আমি তখনও জানতাম না যে শিক্ষা হওয়ার আরো কিছু বাকি ছিল। বেরোবার জন্য তাড়া দেওয়াতে স্নানে ঢুকে গেলাম তাড়াতাড়ি। বাথরুমটা খুব সুন্দর। স্নানের জায়গাটা আলাদা করে একটা গ্লাস প্যান দিয়ে ঘেরা, যেরকম হোটেলে হয় আর কি। আর তার বাইরে ওয়াশ বেসিন আর আয়না। স্নান করতে করতে মনে হলো, আরে বাইরে আয়নার দিকটাতে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ঝাপসা হয়ে যাওয়া গ্লাস প্যানের একটু অংশ হাত দিয়ে মুছে দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে আছে একজন শাড়ি পরিহিতা কেউ। শরীরটা তার বেশ লম্বা চওড়া, চুল খোলা। আমি বুঝলাম যাকে আমি চোখের সামনে দেখছি সে নারী মূর্তিও নয়, আবার পুরুষ মূর্তিও নয়। সে তৃতীয় লিঙ্গের কেউ। আমার মনে হলো আমি এবার অজ্ঞান হয়ে যাব। দেখলাম হৃষ্টপুষ্ট ডান হাতের কোড়ে আঙুল দিয়ে খুব সম্ভবত সে নিজের চোখের কাজলটা ঠিক করছে। চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মনে হলো আমার নিঃশ্বাসের আওয়াজও যদি সে শুনতে পায় তাহলেও আমার ঘোর বিপদ। মনে হচ্ছিল নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছিলাম। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম বুঝতেও পারিনি। মনে হলো যেন মূর্তি আবছা হয়ে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হলো না আমি জ্ঞান হারিয়েছিলাম সেটা অবশ্য আমি বলতে পারবো না। সম্বিত ফিরতে বাইরে বেরিয়ে এসেই বিছানায় শুয়ে পড়লাম। শ্রী তো খুব ভয় পেয়ে কি করবে বুঝতেই পারছিল না। মিনিট 10 পরে আমি তাকে আশ্বস্ত করলাম যে আমি ঠিক আছি, কিন্তু আর এক মুহূর্ত এখানে নয়, আজই গ্যাংটক ফিরব। লাগেজ প্যাক করে চেক আউট করে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় ওই হোটেল বয়টি অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল আমাদের দিকে, কারণ ও জানতো যে আমাদের এখন সাইট সিইংয়ে যাওয়ার কথা ছিল। হোটেলে থেকে বেরিয়ে কেন জানি না একটু স্বস্তি বোধ করছিলাম। ভাবতেও পারিনি এরকম সাংঘাতিক অভিজ্ঞতার সম্মুখীন হব আমি। গাড়িতে পাহাড়ি গান শুনতে শুনতে মন আর শরীর দুটোই যেন একটু হালকা হয়ে এলো। আমাদের গাড়ির ড্রাইভার ছেলেটির হাত ভীষণ পাকা। কথায় কথায় আলাপ জমালাম। ছেলেটি বেশ মিশুকে। ওর কথাতে জানতে পারলাম যে ওর জন্ম এখানে, কিন্তু ওর স্ত্রী আর ওর এক মেয়েকে নিয়ে ও থাকে গ্যাংটকে। বিনোদ বাচ্চা খুব ভালোবাসে দেখলাম। বলল আমার মেয়েটা নাকি ওর মেয়ের বয়সী, খুব দুষ্টু। কোনো কোনো মানুষ হয় না যাদের না চিনলেও খুব কম সময়ের মধ্যেই আপনার তার সঙ্গ ভালো লাগবে। বিনোদ সেরকমই একটা মানুষ। ওর মেয়ের ফটো দেখালো আমাদের ওর মোবাইলে। আমার খুব ইচ্ছে করলো এই ছেলেটিকে সব খুলে বলবো। একটা দ্বিধা অবশ্য কাজ করছিল, অল্প বয়সী ছেলে যদি বিশ্বাস না করে। তাও সংবরণ করতে না পেরে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, তুমি তো গাড়ি চালাও অনেক বছর ধরে, ভূত দেখেছো কখনো? বিনোদের মুখটা একটু গম্ভীর হয়ে গেল। বলল, সেরকম ভাবে দেখিনি, তবে বিশ্বাস করি আমি। আমি ওকে জায়গাটা বললাম যে ওই জায়গায় কি হয়েছিল। তারপর থেকে দুবার আমি একজন তৃতীয় লিঙ্গের কাউকে দেখেছি, একবার তার গলার আওয়াজও শুনেছি। বিনোদ বলল, দেখাতে পারবেন জায়গাটা? বললাম, পারবো। বিনোদের মুখ দেখে বুঝলাম ও কিছু একটা আন্দাজ করছে। জায়গাটা দেখালাম ওকে। বিনোদ বলল, আপনার কিন্তু বিপদ আছে স্যার। আপনি মনে হয় চান্দা চুড়েলকে দেখেছেন। এর আগেও দু একজন ট্যুরিস্টকে এই স্পট থেকে খুঁজে পাওয়া যায়নি। জঙ্গলের ভেতর চান্দা বলে একজন তৃতীয় লিঙ্গের মহিলা থাকতো, ওখান থেকে সে নাকি কালো জাদু করত। তখন এই অঞ্চলে কেউ এদিকে আসতো না ভয়ে। হঠাৎ করে মারা যায় চান্দা পাই, কিন্তু সবাই বলে চান্দা এখন নাকি চুড়েল হয়ে গেছে। ওই বাড়িতে টেনে নিয়ে গিয়ে তারপর গুম করে দেয় তাকে। আপনাকে নিতে পারেনি, কারণ আপনার ওপর নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ আছে।
সেজন্য আপনাকে দেখা দিয়ে ভয় দেখাচ্ছে। সবকিছু শুনে তো আমার আর আমার স্ত্রীর হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, তার মানে কলকাতায় গেলেও পিছু ছাড়বে না আমার? বিনোদ বলল, স্যার একটা কাজ করতে পারেন, এখানে একটা জাগ্রত মহাদেবের মন্দির আছে, এই এলাকার কারোর সাথে কিছু খারাপ হলে ওখানে গিয়ে পুজো দিয়ে বাবার ধাগা পড়লে ঠিক হয়ে যায়। আপনি ওখানে গিয়ে একটা পুজো দিয়ে ধাগা পড়ে নিন, তাহলেই আর কোনো বিপদ থাকবে না। এসব শুনে একবার ভাবলাম যে এই যুগে যখন মানুষ অন্য গ্রহে পাড়ি দিচ্ছে, তখনও যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে সেটা নিজের জীবন দিয়ে না বুঝলে হয়তো বিশ্বাস করতাম না। মহাদেবের মন্দিরে পুজো দিয়ে হাত ধুয়ে মন্ত্র পড়া ধাগা পড়লাম, তারপর ফিরে এলাম গ্যাংটকে। সেদিন বিনোদকে সেরকমভাবে ধন্যবাদ বলেছিলাম কিনা ঠিক মনে নেই, তবে সেদিন বিনোদই এসেছিল আমার কাছে ঈশ্বরের দূত হয়ে। হাতে ওই ধাগা পড়ার পর থেকে আমি আর কখনো তাকে দেখতে পাইনি। সত্যি আমাদের পৃথিবীটা কত অদ্ভুত না? কত যে রহস্য আছে এখানে, তার কোনো হিসেবই নেই। তাহলে এইটুকুই, ধন্যবাদ।